তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ কালচার। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এই যে ডেফিনেশন, ডেফিনেশন কথাটা আগে প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, ডেফিনেশন মানে কি? ডিফাইন করা। ডিফাইন করা মানে কি? ডিফাইন করা মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা। নির্দিষ্ট করে বলা। তার মানে আমি সেই জিনিসগুলোকে বলবো যেগুলো হচ্ছে নির্দিষ্ট হবে, অনির্দিষ্ট নয়। নির্দিষ্ট করে বলা মানে নির্দিষ্ট বিষয়গুলো। তাহলে এখানে আমরা যেটা প্রথমে বলছি যে কালচারের ডেফিনেশনটাকে উল্লেখ করতে গিয়ে এখানে কতগুলো সাইটেশন আমরা এক্সপ্লেন করব। প্রথমে যেটা বলা হচ্ছে, টাইলার বলে এক ব্যক্তি 1871-এ তিনি বলেছেন, এই কালচার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন কতগুলো বিশেষ দিশা, কতগুলো বিশেষ দিক উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে কালচার এনকম্পাসেস দ্য সোশ্যাল বিহেভিয়ার। প্রথম শব্দটা ব্যবহার করছেন তিনি সোশ্যাল বিহেভিয়ার। আবার তিনি বলছেন সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন সংস্কৃতিটা হচ্ছে নর্মস, নলেজ, বিলিফস, আর্টস, লস, কাস্টমস, ক্যাপাবিলিটিস, হ্যাবিটস অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন দিস গ্রুপ। মানে কোনো একটা গোষ্ঠীর মধ্যে, কোনো একটা দলের মধ্যে বা কোনো একটা জনসম্প্রদায়ের মধ্যে এই বিষয়গুলো চর্চিত রয়েছে, যে বিষয়গুলো মূলত বিভিন্ন নামে পরিচিত। যেমন কোনো কোনো ক্ষেত্রে তা নিয়ম নীতি নামে পরিচিত, কোনো কোনো ক্ষেত্রে জ্ঞান বলে বিবেচিত হয়, কোনো কোনো ক্ষেত্রে তা বিশ্বাস হিসেবে বিবেচিত হয়, কখনো সেটা তাদের শৈলী হিসেবে বিবেচিত হয়, নিয়ম কানুন হিসেবে বিবেচিত হয়, প্রথা রীতিনীতি হিসেবে বিবেচিত হয়, কর্মক্ষমতা হিসেবে বিবেচিত হয়, আবার কখনো কখনো অভ্যাস হিসেবেও বিবেচিত হয়। তার মানে এ প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে সোশ্যাল বিহেভিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সোশ্যাল বিহেভিয়ার বলতে গিয়ে প্রথমে আমরা ছোট্ট করে একটু বুঝে নেব বিহেভিয়ার কাকে বলে। বিহেভিয়ার বলতে সাধারণভাবে বোঝায় যখন কোনো একজন মানুষ এই পরিবেশের যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমের কাজ করে। এই যে কাজ করা, কাজ করার মধ্য দিয়ে তার কতগুলো সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হয়, বা তার যে একটা সাধারণ ধর্ম প্রকাশিত হয়, যার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে সেই ব্যক্তিটি কি ভাবছে, সেই ব্যক্তিটি কি করতে চাইছে, সেই ব্যক্তিটির উদ্দেশ্য কি আছে, সেই ব্যক্তিটি অভিযোজন করার জন্য কি ধরনের কৌশল অবলম্বন করছেন। এই যে ব্যাপারটা সেটাকে বলছে বিহেভিয়ার। তাহলে সামাজিক বিহেভিয়ার আমি কাকে বলবো, সোশ্যাল বিহেভিয়ার কাকে বলবো? যে যখন দুই বা তার বেশি মানুষ পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত হয়, পরস্পরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং পরস্পরের মধ্যে অভিযোজন মানে যেটাকে বলছে যোগাযোগ সম্পাদন করেন, এবং তখনই কি হয়, তখনই একটা বিশেষ ব্যবস্থা গড়ে ওঠে। সেই ব্যবস্থাটাকে বলা হয় সমাজ। যেখানে দুই বা তার বেশি মানুষের উপস্থিতি থাকে, যেখানে দুই বা তার বেশি মানুষ নিজের ভাব বিনিময় করে, সিদ্ধান্তকে বিনিময় করে, অনুভূতিকে বিনিময় করে, অনুভূতি আদান প্রদান করে, সেখানে যে ব্যবস্থা তৈরি হয় সেটা হচ্ছে সমাজ। সেই একটি সমাজের মধ্যে যখন সমাজের মানুষেরা যেভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে, যে ধরনের কাজকর্ম করে, সেই কাজকর্মগুলোকেই মূলত বলা হয় কাজকর্মের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় সেগুলোই হচ্ছে মূলত সেই সমাজ বা সেই গোষ্ঠী বা সেই দলের সামাজিক আচরণ। তাহলে এই যে সামাজিক আচরণ বিষয়ক যে অনুশীলন, সেই সামাজিক আচরণ বিষয়ক যে বিভিন্ন নির্ধারক বা এককগুলির উপস্থিতি লক্ষ্য করা যায়, সেগুলিকেই বলা হচ্ছে সংস্কৃতি। তো এক্ষেত্রে আবার বলা হয় যে সংস্কৃতির সাথে বিদ্যা চর্চা বা জ্ঞান চর্চার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং জনসম্প্রদায়ের মধ্যে যে ধরনের বিশ্বাস দেখতে পাওয়া যায়, বা তারা যে ধরনের আস্থা রাখে, বা তারা যে ধরনের জীবনশৈলী অনুশীলন করে, তারা যে ধরনের নিয়মকানুন মেনে চলে, যে ধরনের সাংস্কৃতিক রীতিনীতি বা প্রথাকে মেনে চলে, যে ধরনের কর্মসূচি সম্পাদন করতে তারা পছন্দ করে, বা যে ধরনের অভ্যাসে তারা অভ্যস্ত, সেই বিষয়গুলোকে নিয়ে চর্চা করা। যখন কোনো একটি প্রজন্মের এই বিষয়গুলি চর্চিত হয় এবং সেই সম্পর্কিত যে মৌলিক জ্ঞান বা অভিজ্ঞতাগুলি অন্য প্রজন্মে সঞ্চালিত হয়, তখন বলা হয় সেই অনুশীলনটি হলো সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে এই বিষয়গুলি সম্পর্কে বৈজ্ঞানিক ও সামাজিক পরিমণ্ডল বা যৌক্তিকতা অনুসারে অনুশীলন করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। টেইলার ডেফিনেশন দিতে গিয়ে তিনি আরো বলছেন, তিনি বলছেন ইট ইজ কমপ্লেক্স হোল that includes knowledge, belief, art, law, moral, customs, and any other capabilities and habits acquired by humans as member of society। এর মানে হচ্ছে এটা যে একজন সামাজিক সদস্য হিসেবে একজন মানুষ বা সমাজের সদস্যরা যে ধরনের জ্ঞান, যে ধরনের রীতিনীতি, যে ধরনের বিশ্বাস, যে ধরনের প্রথা, নিয়মকানুন, কর্মক্ষমতা, অভ্যাস লাভ করে, ঠিক আছে, সেই অভ্যাস, যে ক্যাপাবিলিটির কথা বলা হচ্ছে এখানে, ক্যাপাবিলিটি অ্যান্ড হ্যাবিটস। ক্যাপাবিলিটি হ্যাবিটস একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাপাবিলিটি মানে কর্মক্ষমতা, যে আমার কোনো একটা বিষয় সম্পর্কে কর্মক্ষমতা লাভ করা কেন প্রয়োজন। কারণ হচ্ছে কোনো একটি বিশেষ মুহূর্তে বা কোনো একটি বিশেষ সময়ে আমার কাছে যে প্রয়োজনীয়তার জায়গাগুলো প্রকাশিত হয়, বা কোনো একটা জটিল পরিস্থিতি বা সমস্যায় যখন আমি অভিযোজন করতে চাই, সেই অভিযোজন করতে যাওয়ার সময়
আমার বিশেষ বিশেষ দক্ষতা লাভের আবশ্যিকতা দেখা যায়। সেই দক্ষতাগুলো যখন আমরা ব্যক্তি লাভ করার চেষ্টা করে, প্রথমে জানে এবং জানার বিষয়গুলোকে নিয়ে তারা প্র্যাকটিস করে বা চর্চা করে, অনুশীলন করে, তখন সেগুলো সাধারণভাবে কর্মক্ষমতায় পরিণত হয়। এবং সেই কর্মক্ষমতাটা যখন সে বারংবার চর্চা করে, বারংবার অনুশীলন করে, তখন সেই বিষয় সম্পর্কে তাদের মধ্যে অভ্যাস গড়ে ওঠে। তাহলে এখানে জ্ঞানের সঞ্চালন, অভিজ্ঞতার সঞ্চালন, দক্ষতার সঞ্চালন ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই কর্মক্ষমতার বৃদ্ধি বা সৃষ্টি বা অভ্যাস গঠন নামক এই যে গুরুত্বপূর্ণ কাজটা রয়েছে এর সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। এই বিষয়গুলোকে নিয়ে যখন আমরা চর্চা করে থাকি বৈজ্ঞানিক উপায়ে, তখনই সেই চর্চার কৌশলটিকে বা চর্চার বিষয়টিকে বলা হচ্ছে সংস্কৃতি। এরপরে বলা হচ্ছে যে সংস্কৃতি কতগুলো ক্ষেত্র রয়েছে বা বিচার্য বিষয় রয়েছে। প্রথম যে ক্ষেত্রটি সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ। অ্যানথ্রোপোলজিক্যাল মানে কি? এখানে নৃতাত্ত্বিক প্রেক্ষিত বলা হচ্ছে। নৃতাত্ত্বিক মানে যেখানে, নৃতত্ত্ব বলতে সাধারণভাবে সেই বৈজ্ঞানিক অনুশীলন প্রক্রিয়াকে বোঝায় যেখানে মানুষকে নিয়ে চর্চা করা হয়, মানুষের বৈশিষ্ট্য, মানুষের স্বরূপ, মানুষের অস্তিত্ব, মানুষের সত্তা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে যেখানে চর্চা করা হয় সেটাকে বলে নৃতাত্ত্বিক অনুশীলন। তাহলে সংস্কৃতির একটা নৃতাত্ত্বিক অনুশীলন রয়েছে, কারণ বলা হয় যে যেখানে মানুষ আছে সেখানে সংস্কৃতি আছে, মানুষ যেখানে নেই, মানুষের অস্তিত্ব যেখানে নেই, মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া নেই, যেখানে সমাজ নেই সেখানে কিন্তু সংস্কৃতির উপস্থিতি নেই। তাহলে যেখানে যেখানে মানুষ রয়েছে, যেখানে যেখানে মানুষ কথা বলে, যেখানে যেখানে মানুষ ভাষা চর্চা করে, যেখানে যেখানে মানুষ তাদের ভাবনা, চিন্তা, অনুভূতিগুলির আদান প্রদান করে, সেখানে সেখানেই কিন্তু সমাজ রয়েছে, সেখানে সেখানে কি রয়েছে? সংস্কৃতি রয়েছে। তাই বলা হচ্ছে যে সংস্কৃতি সম্পূর্ণভাবে একটি নৃতাত্ত্বিক বিচারধারা বা নৃতাত্ত্বিক বিচার্য বিষয়। এ প্রসঙ্গে গেজ 1973-তে বলতে চেয়ে এরকম ভাবে বলেছেন যে কালচার ইজ সিন অ্যাজ দ্য লার্নড বিহেভিয়ার অফ এ সোসাইটি, হ্যাঁ, অর সাবগ্রুপ। অর্থাৎ কোন একটা সমাজ বা সমাজের অন্তর্ভুক্ত যে উপগোষ্ঠীগুলো রয়েছে তারা যা শেখে এবং শেখার পরিপ্রেক্ষিতে যা আচরণ করে সেটাই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ যা শেখে, শেখার পরিপ্রেক্ষিতে যা ক্রিয়া করে তাহাই হলো সংস্কৃতি। যা শেখে, শেখার পরিপ্রেক্ষিতে ক্রিয়া করে তাহাই হলো সংস্কৃতি। It encompasses language, religious cuisines, social habits, music, arts ইত্যাদি ইত্যাদি। বিষয়গুলো বলছে যে এই যে যারা সমাজে যুক্ত রয়েছে বা সমাজে বর্তমান থাকছে, তারা ভাষার চর্চা করে, তারা ধর্মচর্চা করে, তারা বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস, তাদের মধ্যে খাদ্যের রুচি ইত্যাদি দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে বিভিন্ন সামাজিক আচার আচরণ দেখতে পাওয়া যায়, সামাজিক অভ্যাস দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে বিভিন্ন শৈলী দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে সঙ্গীত চর্চার কৌশলটা লক্ষ্য করা যায়। এই বিভিন্ন বিষয়গুলো মূলত যে জ্ঞান, রীতিনীতি, ঐতিহ্য ইত্যাদি বিষয়কে বহন করে নিয়ে চলে, ইত্যাদিকে ধরে রাখে, ধারণ করে রাখে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালন ঘটাতে সাহায্য করে, মূলত মানব জীবন বা সামাজিক জীবনকে স্বাচ্ছন্দ্য করার লক্ষ্যে। তখনই এই বিষয়গুলোকে বলা হয় বা এই বিষয় সম্পর্কিত অনুশীলনগুলোকে বলা হয় মূলত সংস্কৃতি। এটি হচ্ছে সাংস্কৃতিক অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস বা একটা নৃতাত্ত্বিক প্রেক্ষিত হিসেবে উল্লেখ করা হয়। আরো বলা হচ্ছে যে ইট ইজ বোথ এ প্রোডাক্ট অফ হিউম্যান অ্যাকশন অ্যান্ড এ ডিটারমাইন্ড অফ ফিউচার অ্যাকশনস শেপিং হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। এখানে চারটি গুরুত্বপূর্ণ দিকের কথা উল্লেখ করেছেন গেজ 1973-তে। তিনি বলছেন এটা হচ্ছে সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানুষের ক্রিয়ার ফসল। অর্থাৎ মানুষ যখন কোনো কাজ করে, কাজ করতে করতে যা কিছু লাভ করে, লাভ করার পরে তাদের নিজের জীবনের স্বাচ্ছন্দ্যকে সুনিশ্চিত করে, তখনই তাকে তার সংস্কৃতি বলে বিবেচিত হয়। অর্থাৎ তার জীবনের স্বাচ্ছন্দ্য সুনিশ্চিতকরণের ক্ষেত্রে যে জ্ঞান বা অভিজ্ঞতা তাদের মধ্যে চর্চিত হয় বা অনুশীলিত হয় তাহাই হলো সংস্কৃতি। এখানে আরো বলা হয়েছে যে এই যে জ্ঞান চর্চা, সেই জ্ঞান চর্চা মূলত নতুন প্রজন্মের ভবিষ্যৎকে দিশা প্রদান করার ক্ষেত্রে বিশেষ রূপে সাহায্য করে। এই জ্ঞান চর্চা বিশেষ রূপে ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ দিশা প্রদান করে থাকে। পাশাপাশি আরো কি বলা হচ্ছে যে আগামী প্রজন্ম কিভাবে নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করবে, অর্থাৎ হিউম্যান ইন্টারাকশনের যে ধরন, সেই হিউম্যান ইন্টারাকশনের ধরনটাও ঠিক করার ক্ষেত্রে মূলত সংস্কৃতি সাহায্য করে। পাশাপাশি আরো বলা হচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে তাহলে কি হয়? এর পরিপ্রেক্ষিতে তৈরি হয় একটা সামাজিক কাঠামো, সমাজ গড়ে ওঠে, সমাজ একটা রূপ পায়, একটা সংগঠিত সত্তা লাভ করে, তখনই তাকে বলা হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি এরকম সংস্কৃতি চারটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় হিসেবে এই চারটি বিষয়কে উল্লেখ করা যেতে পারে। সংস্কৃতির এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, অর্থাৎ সমাজতাত্ত্বিক প্রেক্ষিত রয়েছে। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম যে সমাজ কি? সমাজ হচ্ছে ন্যূনতম দুইজন মানুষ, তার থেকে বেশি জন মানুষ যখন পরস্পরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে, নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে, বিশ্বাসের আদান প্রদান করে, জ্ঞানের আদান প্রদান করে, তখনই যে একটি বিশেষ ব্যবস্থা বা তন্ত্র গড়ে ওঠে, তখন সেই বিশেষ ব্যবস্থা বা তন্ত্রকে সাধারণভাবে সমাজ বলে। তাহলে সংস্কৃতির একটা সামাজিক প্রেক্ষিত রয়েছে।
এই প্রসঙ্গে বলতে হ্যারিস 2001-এ বলেছেন যে কালচার ইনক্লুডস বোথ মেটেরিয়াল আর নন মেটেরিয়াল আসপেক্টস, অর্থাৎ কতগুলো বস্তুগত উপাদান দেখতে পাওয়া যায় সংস্কৃতির, আবার কতগুলো অবস্তুগত উপাদানের উপস্থিতি দেখতে পাওয়া যায়। কোনো বড় বিল্ডিং হতে পারে, কোনো আর্কিটেকচার হতে পারে, কোনো মিউজিক হতে পারে, মিউজিক নয়, এই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে মেটেরিয়ালিস্টিক উপাদান। আবার কতগুলো নন মেটেরিয়ালিস্টিক উপাদান, যেমন ভাষা হতে পারে, সংস্কৃতি হতে পারে, ঐতিহ্য হতে পারে, রীতিনীতি হতে পারে, এই বিষয়গুলি হলো নন মেটেরিয়ালিস্টিক উপাদান। এই উপাদানগুলোকে নিয়ে মূলত সাংস্কৃতিক অনুশীলনের কাজটি বাস্তবিকতা লাভ করে। মেটেরিয়াল কালচার কনসিস্ট অফ ফিজিক্যাল অবজেক্টস, হোয়াইল নন মেটেরিয়াল কালচার ইনক্লুডস আইডিয়াস হতে পারে, অ্যাটিটিউড হতে পারে, বিলিভস হতে পারে। অর্থাৎ সংস্কৃতি চর্চার মধ্যে যে বিশ্বাসের একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ কোনো একটা জনসম্প্রদায় কি বিশ্বাস নিয়ে চলে, কি ধরনের ধারণা তাদের মধ্যে রয়েছে, কি ধরনের মনোভাব তাদের মধ্যে রয়েছে, ইত্যাদি বিষয়গুলো সাংস্কৃতিক অনুশীলনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। এ প্রসঙ্গে পার্সন 1951-এ আরো বলতে চেয়েছেন যে ইট প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ বা কালচার provides a framework for social behavior interaction influencing norms, values and laws within a society। এই কথাগুলো বলার মানে কি, এখানে তিনি বলতে চেয়েছেন কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস, যে সংস্কৃতি সবসময় একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে। ফ্রেমওয়ার্ক মানে কি, একটা স্ট্রাকচার অফ অ্যাকশন বা প্ল্যান ফর অ্যাকশন, স্ট্রাকচার অফ অ্যাকশন বা প্ল্যান ফর অ্যাকশন, অর্থাৎ এমন একটা পরিকল্পনা বা এমন একটি কাঠামো যার উপর ভিত্তি করে মানুষ মূলত কি করে থাকবে, তারা ক্রিয়া প্রতিক্রিয়া করবে, এবং একটা সমাজের মধ্যে সামাজিক জীব হিসেবে, সামাজিক সত্তা হিসেবে কি ধরনের ক্রিয়া করা দরকার সেগুলো তারা করবে। অর্থাৎ সোশ্যাল বিহেভিয়ারের ধরন কেমন হবে, ভঙ্গিমা কেমন হবে, সেটা ঠিক করার ক্ষেত্রে সংস্কৃতি বিশেষ দিশা প্রদান করে থাকে। পাশাপাশি মানুষ কিভাবে ইন্টারাকশন করবে সেটাও ঠিক করে দেয়, সে সম্পর্কিত দিশা প্রদান করে, নিয়ম নীতি নির্ধারণ করতে সাহায্য করে। আরেকটি বিষয় এখানে বলা হয়েছে ইনফ্লুয়েন্সিং নর্মস, ভ্যালুস, লজ উইদিন এ সোসাইটি। একটা সমাজের মধ্যে কি কি নিয়ম নীতি রয়েছে, কি ধরনের মূল্যবোধ রয়েছে, মূল্য বিষয়ক অনুশীলন রয়েছে, কি ধরনের রীতিনীতি রয়েছে, ইত্যাদি বিষয় অবয়ব বা তার ধরন বা তার কাঠামো ঠিক করার ক্ষেত্রেও সংস্কৃতি বিশেষভাবে সাহায্য করে। সংস্কৃতি বিষয়ক যে অনুশীলন, সে অনুশীলনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষিত রয়েছে, যেটাকে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ হিসেবে উল্লেখ করা, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা প্রেক্ষিত দেখতে পাওয়া যায়। সেখানে কি, এই প্রসঙ্গে বলতে গিয়ে মার্কোস অ্যান্ড কিত্যামা 1991-এ বলছেন কালচার ইনফ্লুয়েন্স ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে সংস্কৃতি শুধুমাত্র দু চারটা নিয়ম নীতিকে নিয়ে চর্চা করার একটি প্রক্রিয়া নয়, এটি একটা সামগ্রিক, একটা বিস্তৃত একটা প্রক্রিয়া। বলছে যে যেখানে মানুষ আছে সেখানে তাদের আচরণ আছে, যেখানে মানুষ আছে সেখানে তার আচরণ আছে, যেখানে মানুষ আছে যেখানে আচরণ করে সেখানে মানসিক প্রক্রিয়ার উপস্থিতিও দেখতে পাওয়া যায়। অর্থাৎ বিভিন্ন মানসিক ক্রিয়া করে, এবং যে ক্রিয়াটি মূলত তার আচরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়। অর্থাৎ একজন মানুষ কেন কোনো বিশেষ ধরনের আচরণ করছে, সেক্ষেত্রে কি ধরনের মানসিক ক্রিয়া তার জন্য দায়ী, সেই বিষয় সম্পর্কে চর্চা করা, সেই সম্পর্কিত বৈজ্ঞানিক অনুশীলন করা হচ্ছে সংস্কৃতি, করার একটি প্রক্রিয়া হলো সংস্কৃতি। এ সম্পর্কে তিনি আরো বলেছেন ইট শেপস পারসেপশনস, কগনিশনস, ইমোশনস অ্যান্ড বিহেভিয়ার। অর্থাৎ একটা জনসম্প্রদায় বা কোনো একটা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত মানুষদের মধ্যে কি ধরনের কোনো বিষয় সম্পর্কিত প্রত্যক্ষণ করে উঠবে, কি ধরনের জ্ঞান চর্চার বিষয়টি পরিলক্ষিত হবে, জ্ঞান অধ্যয়নের ধরন কেমন হবে, কি ধরনের আবেগ তাদের মধ্যে লক্ষ্য করা যাবে, কি ধরনের আবেগগুলো গুরুত্ব পাবে, এই ধরনের আবেগগুলো কেন প্রকাশিত হচ্ছে তার কারণ অনুসন্ধান করবে, একই রকম ভাবে আচরণের ধরন ঠিক করবে, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে চর্চা করার ক্ষেত্রে সংস্কৃতির একটি বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই। এ প্রসঙ্গে আরেকজন ট্রিয়েন্ডিস 1995-এ বলছেন যে কালচার প্রোভাইডস, মানে ইট প্রোভাইডস ইন্ডিভিজুয়ালস উইথ এ সেন্স অফ আইডেন্টিটি। অর্থাৎ তারা ব্যক্তিদের মধ্যে একটা তাদের নিজস্বতা সম্পর্কিত একটা চেতনা বা রিকগনিশনের জায়গাটা তৈরি করে, অর্থাৎ তাদের মধ্যে একটা নিজের পরিচয়ের জায়গাটাকে তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ আইডেন্টিটি ক্রিয়েট করতে সাহায্য করে। তাদের মধ্যে নিজস্বতার জায়গা কি রয়েছে, বিলঙ্গিংনেসের কথা বলা হচ্ছে, সেই বিলঙ্গিং এর জায়গাটাকে ক্রিয়েট করতে সাহায্য করে। পাশাপাশি বলছে যে সেই ব্যক্তির মধ্যে যে সেলফ কনসেপ্ট আছে আর ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আছে, তার ধরনটাকেও নির্দিষ্ট করার ক্ষেত্রে বা নির্ধারণ করার ক্ষেত্রে সংস্কৃতির একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়। বলছে যে সেলফ কনসেপ্ট, অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে কি ধরনের ধারণা কোনো বিষয় সম্পর্কে গড়ে উঠছে, সেটা ঠিক করার ক্ষেত্রে, নিজের সম্পর্কে একটা ধারণা তৈরি করার ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব দেখতে পাওয়া যায়। পাশাপাশি একজন ব্যক্তি একটা সমাজের মধ্যে অন্যান্য ব্যক্তির সাথে কি ধরনের সম্পর্ক গড়ে তুলবে, কেন গড়ে তুলবে, গড়ে তোলার প্রেক্ষিত কি হবে, তার ধরন বা তার প্রেক্ষিত রচনা করার ক্ষেত্রে সংস্কৃতির বিশেষ ভূমিকা দেখতে পাওয়া যায়। এরপরে আমরা স্কোপ অফ কালচার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলবো, এটাকে মেইনলি দুটো ভাগে এখানে ভাগ করে আলোচনা করা হচ্ছে। সেটা হচ্ছে একটা গ্লোবাল স্কোপ আর এটা হচ্ছে লোকাল স্কোপ। গ্লোবাল স্কোপ সম্পর্কে
আপ্পা দুরাই 1996-এ তিনি বলছেন, একজন ভারতীয় সমাজতাত্ত্বিক, তিনি বলছেন যে কালচার এক্সটেন্স বিয়ন্ড ন্যাশনাল বাউন্ডারিজ। শুধু সংস্কৃতি যে কোনো একটা ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ একটা অনুশীলনের বিষয় তা নয়, কিন্তু এটি হচ্ছে সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ, যেখানে যেখানে মানুষ আছে সেখানে সেখানে সংস্কৃতির অনুশীলন আছে, সেখানে সেখানে সংস্কৃতির বিচারধারার বিবর্তন রয়েছে, সেখানে সংস্কৃতির প্রসার রয়েছে। তাই বলা হচ্ছে যে ন্যাশনাল বাউন্ডারিজ এর বাইরেও সংস্কৃতি সম্পর্কে চর্চা করা হয়। এনকম্পাসিং গ্লোবাল ইনফ্লুয়েন্স অ্যান্ড ইন্টারাকশন, একটা সামগ্রিক একটা বিশ্বের একটা প্রভাব হচ্ছে সাংস্কৃতিক অনুশীলনের বিচার্য বিষয়। সামগ্রিকভাবে সমগ্র বিশ্ব কোনো একটা বিষয় সম্পর্কে কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া করছে সেটা হচ্ছে একটা বিচার্য বিষয়। এখানে যেমন বলা হচ্ছে গ্লোবালাইজেশন হ্যাজ লেড টু কালচারাল এক্সচেঞ্জ অ্যান্ড হাইব্রিডাইজেশন। আজকে সমগ্র বিশ্বে হাইব্রিডাইজেশন বলে একটি নতুন শব্দ সৃষ্টি হয়েছে। হাইব্রিডাইজেশন কথাটা মানে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের সাইবারনেটিক্স বা বিভিন্ন ধরনের রোবোটিক্স, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ইত্যাদিগুলোর জন্য জনজীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাওয়া যায়। যে কোনো অনুশীলনের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাওয়া যায়, এবং মানুষের মধ্যে একটা কোয়ালিটি আউটপুট এনশিওর করা বা বেশি পরিমাণে ফল লাভের একটা প্রবণতা বা প্রচেষ্টা বিশেষ রূপে দেখতে পাওয়া যায়, যেটাকে হাইব্রিডাইজেশন বলে উল্লেখ করা হয়েছে। তো আজকে এই যে হাইব্রিডাইজেশনের কারণটা কি, বা একটা সংস্কৃতি আর একটা সংস্কৃতির মধ্যে এক্সচেঞ্জ, কালচারাল যে এক্সচেঞ্জ হচ্ছে, একটা ইউরোপিয়ান কান্ট্রিতে বর্তমান থাকা কোনো জনগোষ্ঠী, তাদের যা সাংস্কৃতিক বিচারধারা রয়েছে, ভারতবর্ষে যখন তারা আসছে, তাদের সে সংস্কৃতির কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় বা কতগুলি গুরুত্বপূর্ণ ছাপ কিন্তু ভারতীয় জনসম্প্রদায় বা মানুষের মধ্যে ফেলে যাচ্ছে। একই রকম ভাবে ভারতীয়দের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে গিয়ে সেই ইউরোপিয়ান কোনো একটা জনসম্প্রদায়ের মধ্যে সে ভারতীয় সংস্কৃতির একটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। এর ফলে একটা কালচারাল একটা বা সংস্কৃতি সম্পর্কিত একটা এক্সচেঞ্জ বা পরস্পরের মধ্যে একটা সঞ্চালনের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে। এগুলোর মূল কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। বিশ্বায়নের জন্য এই বিষয়গুলো ঢুকছে, বিশ্বায়নের জন্য কালচারাল এক্সচেঞ্জটা বেড়েছে, বিশ্বায়নের জন্য হাইব্রিডাইজেশন সোসাইটিতে দেখতে পাওয়া যাচ্ছে। সমাজের মানুষদের মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন বা গতিধর্মিতা দেখতে পাওয়া যাচ্ছে, তাদের জীবনযাপন করার ক্ষেত্রে, তাদের ভাবনা চিন্তার ক্ষেত্রে, তাদের রীতিনীতি নির্ধারণের ক্ষেত্রে, তাদের আচরণের ক্ষেত্রে, তাদের মনোভাব গঠনের ক্ষেত্রে সর্বত্র দেখতে পাওয়া যায়। এরপরে যে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কালচারাল ডাইভার্সিটি। কালচারাল ডাইভার্সিটি সম্পর্কে বলতে গিয়ে বলতে হয় যে সংস্কৃতির একটা সম্পূর্ণ বৈচিত্র্যপূর্ণ বিচার্য বিষয়। কোনো একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সাংস্কৃতিক অনুশীলনটা সীমাবদ্ধ নয়, এটা একটি বৈচিত্র্যপূর্ণ বিচারধারা। এ প্রসঙ্গে ইউনেস্কো 2001-এ বলছেন, কালচারাল ডাইভার্সিটি রেফার্স টু দ্য ভ্যারাইটি অফ হিউম্যান সোসাইটিস অ্যান্ড কালচার্স ইন এ স্পেসিফিক রিজিয়ন অর ইন ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। বলছে কোন একটা নির্দিষ্ট অঞ্চল, পৃথিবীর যে কোনো নির্দিষ্ট অঞ্চল হতে পারে বা সমগ্র বিশ্বে হতে পারে, যে সেখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ মানবীয় সমাজের উপস্থিতি রয়েছে। আর যেখানে যেখানে বৈচিত্র্যপূর্ণ মানবীয় সমাজ রয়েছে সেখানে সেখানে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির উপস্থিতিও রয়েছে। ইট হাইলাইটস ডিফারেন্সেস ইন ল্যাঙ্গুয়েজেস, রিলিজিয়াস বিলিভস, ট্র্যাডিশনস অ্যান্ড প্র্যাকটিসেস। এখানে কি বলতে চাওয়া হচ্ছে যে এই যে বৈচিত্র্যপূর্ণতা সৃষ্টির যে সমস্ত কারণ রয়েছে, সেই কারণগুলি সম্পর্কে উল্লেখ করতে গিয়ে ইউনেস্কোতে বলা হয়েছে সেটা হচ্ছে ভাষাগত বৈচিত্র্যতা, ধর্মগত বৈচিত্র্যতা, বিশ্বাস সম্পর্কিত বৈচিত্র্যতা, প্রথা বা ঐতিহ্যগত বৈচিত্র্যতা। একই রকম ভাবে অনুশীলন, বিভিন্ন ধরনের জ্ঞান চর্চা বা এই সম্পর্কিত অনুশীলনের বৈচিত্র্যতার বিষয়টি, সেটি এখানে মূলত সাংস্কৃতিক ডাইভার্সিটি সৃষ্টি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। একই রকম ভাবে বলছে যে ইউনেস্কো আরো বলতে চেয়েছেন এখানে যে ইট প্রমোটস মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যামং ডিফারেন্ট কালচারাল গ্রুপস। বিভিন্ন যে সাংস্কৃতিক দল রয়েছে, সেই সাংস্কৃতিক দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক রেসপেক্টের বাতাবরণ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সংস্কৃতির বিশেষ ভূমিকা রয়েছে, যেটা মূলত কালচারাল ডাইভার্সিটির একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক। এখানে আরো বলা হয়েছে এনহ্যান্সিং সোশ্যাল কোহেশন অ্যান্ড কোঅপারেশন মানে একাধিক সংস্কৃতি পরস্পরের মধ্যে সহাবস্থান করছে, প্রত্যেকটি সংস্কৃতির মানুষ পরস্পরের মধ্যে সহযোগিতা করছে নিজেদের মিউচুয়াল প্রফিটটাকে এনশিওর করার জন্য, তাদের নিজের মিউচুয়াল ইন্টারেস্টের জায়গাটাকে এনশিওর করার জন্য একটা ডাইভার্সিটি বা একটা বৈচিত্র্যপূর্ণতার জায়গা এখানে কিন্তু দেখতে পাওয়া যায়, যেটাকে কালচারাল ডাইভার্সিটি হিসেবে উল্লেখ করা হচ্ছে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে স্কোপ সম্পর্কিত আলোচনাতে, সেটা হচ্ছে কালচারাল ডায়নামিক্স। মানে কি, কালচার সম্পূর্ণ একটা গতিশীল উপাদান। এটা কোনো একটি নির্দিষ্ট সময়কালে একই রকম ভাবে থেমে থাকা প্রক্রিয়া নয়। সময় যেভাবে পাল্টে যায়, মানুষের জীবনও পাল্টে যায়, মানুষের বিচারধারা পাল্টে যায়, এর ফলে সাংস্কৃতিক একটা গতিশীলতাও দেখতে পাওয়া যায়। এ প্রসঙ্গে রিচ 2007-এ বলছেন, কালচার ইজ নট এ স্ট্যাটিক, ইট ইভলভস ওভার টাইম থ্রু প্রসেস সাচ এস ইনোভেশন, ডিফিউশন অ্যান্ড অ্যাকালচারেশন। এরকম তিনটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার কথা উল্লেখ করা হলো, যে তিনটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার জন্য মূলত এই সাংস্কৃতিক যে পরিবর্তন ধর্মিতাটা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তিনটি প্রক্রিয়া কি, সংস্কৃতি কখনো
ডিফিউজ হয়ে যায়, তার তার নিজস্ব অনেক গুণাগুণ বা কোয়ালিটিটাকে হারিয়ে ফেলে। কোনো একটা জনসম্প্রদায় তার নিজস্বতাকে ভুলে যায়, নিজের নিজের গুণাগুণ রয়েছে সেগুলোকে বর্জন করে, ঠিক আছে, বিপথে চালিত হয়, ঠিক আছে। তখন তখন দেখা যাচ্ছে একটা পরিবর্তন। একই রকম ভাবে কখনো কখনো দেখা যাচ্ছে অন্য সংস্কৃতিকে গ্রহণ করা, অ্যাকালচারেশন। নিজের সংস্কৃতিকে আবার কখনো কখনো ভালো করে গুরুত্ব দিয়ে বোঝা, এনকালচারেশন। আবার কখনো বলা যাচ্ছে কখনো কখনো নতুন নতুন অভিনব সৃষ্টি মানব জীবনকে প্রভাবিত করছে বিভিন্নভাবে। অভিনব সৃষ্টির জন্যও মানব জীবন বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে একটা সাংস্কৃতিক একটা গতিশীলতা বা গতিধর্মিতার জায়গা স্পষ্টভাবে গড়ে ওঠে। একই রকম ভাবে ম্যালিনস্কি 1944 এতে বলছেন, ইট অ্যাডাপ্টস টু চেঞ্জ in the environment, technology and social structure reflecting the dynamic nature of human societies। বলছে কালচারাল ডাইনামিক্স কি বলতে চাওয়া হচ্ছে, বলছে ইট অ্যাডাপ্টস টু চেঞ্জ। পরিবেশ যেমন যে পরিবর্তনটা চায়, সেই পরিবেশের চাওয়া পরিবর্তন উপযোগী হয়ে ওঠার ক্ষেত্রে এই গতিধর্মিতাটার সৃষ্টি হয়ে থাকে। এই গতিধর্মিতা সৃষ্টি হওয়ার পিছনে আরো কতগুলি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তির অভূতপূর্ব সংযুক্তি, প্রযুক্তি মানব জীবনে ঢুকে গেছে অভূতপূর্বভাবে। একই রকম ভাবে সামাজিক বিভিন্নভাবে কাঠামো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এই পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কি দেখা যাচ্ছে, যে মানব সমাজের প্রকৃতিগত পরিবর্তন নিয়ে আসছে, সেখানে একটি গতিশীলতার বাতাবরণ বা গতিধর্মী একটি প্রেক্ষিত রচনা করতে সাহায্য করছে। এরপরে যে বিষয়টা নিয়ে চর্চা করা দরকার সেটি হচ্ছে কালচারাল ইম্প্যাক্ট অন সোসাইটি। এই যে মানে সংস্কৃতির একটা প্রভাব আমরা সমাজে দেখতে পাই। সমাজ যেখানে আছে সেখানে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি যেখানে আছে সেখানে আবার সামগ্রিকভাবে মানবীয় আচরণ, বিচারধারা, চিন্তাকে প্রভাবিত করছে। তাই এক্ষেত্রে বলা হচ্ছে সংস্কৃতি শুধুমাত্র এককভাবে বিচ্ছিন্ন একটি উপাদান নয়, সংস্কৃতির সমাজের একটি আউটপুট বলা যেতে পারে, সামাজিক ক্রিয়ার একটা আউটপুট বলা যেতে পারে, পাশাপাশি সেই আউটপুট আবার সামাজিক আচরণকে নিয়ন্ত্রণ করে বা পরিচালন করে থাকে। এখানে এই প্রসঙ্গে বলতে গিয়ে ইংগেলহার্ট অ্যান্ড বেকার 2000 সালে বলছেন, কালচারাল ইনফ্লুয়েন্স সোসাইটাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং ইকোনমিক গ্রোথ, সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি। একটা সমাজের মধ্যে অর্থনৈতিক বৃদ্ধি বা বিকাশের ধারা কেমন হবে, সামাজিক প্রগতির ধরন কেমন হবে, একই রকমভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জায়গাটা কেমন হবে, সেই বিষয়গুলোকে নির্দিষ্ট বা নির্ধারণ করার ক্ষেত্রেও সাংস্কৃতিক প্রভাব দেখতে পাওয়া যায়। এ প্রসঙ্গে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, যেমন একটি জাপান একটা উন্নত রাষ্ট্র, যেখানে প্রাইভেটাইজেশনকে গুরুত্ব দেওয়া হয় না। প্রাইভেটাইজেশন মানে বলছে ইন সেন্স অফ দ্য কমিউনিকেশন বা ট্রান্সপোর্টেশন, ঠিক আছে। যোগাযোগের ক্ষেত্রে যেমন এই আমেরিকান কান্ট্রিতে দেখা যায় প্রত্যেকটা ব্যক্তি তারা নিজের অফিসে যখন যায় তখন তারা তাদের নিজের পার্সোনাল কার নিয়ে অফিসে যায়। কিন্তু যদি জাপানে দেখা যায়, সে যত বড়ই নেতা বা মন্ত্রী বা যাই হোক না কেন, তার কোনো পার্সোনাল কার থাকবে না। সে সরকারি যে পাবলিক যে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ সরকারি যে ট্রান্সপোর্টেশন রেল আছে, রেলেতে কিন্তু যেতে বাধ্য। এই যে তাহলে কি বলছে, একটা পলিটিক্যাল ওখানকার এই কালচার ঠিক করেছে। ওদের যে জনঘনত্ব, টোকিও বলে যে শহরটি রয়েছে, সেখানে জনঘনত্ব এত বেশি, এই বেশি থাকার জন্য তারা কি করেছে, তাদের নিজেদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য অনেক জনসংখ্যা থাকা সত্ত্বেও প্রত্যেকটি মানুষ ডিসিপ্লিন ওয়েতে চলে, তাদের নিজস্ব মর্যাদাটাকে ধরে রাখার চেষ্টা করে। ছোট একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা সমগ্র বিশ্বে একটা অর্থনৈতিক দিক থেকে একটা অত্যন্ত সমৃদ্ধ একটা দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তো এটাই মূলত হচ্ছে সাংস্কৃতিক ধারা, যেটি মূলত সেখানকার ইকোনমিক গ্রোথ, তার সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড বলা হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটির ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে চলেছে। সবার শেষে বলা যেতে পারে, ডুরখেম 1912 সালে বলছেন যে কালচার শেপস সোশ্যাল ইনস্টিটিউশন সাচ এস ফ্যামিলি। কোথায় কোথায় সংস্কৃতির প্রভাব দেখতে পাওয়া যায়, পরিবারে দেখতে পাওয়া যায়, শিক্ষা প্রক্রিয়ায় দেখতে পাওয়া যায়, ধর্মীয় চর্চায় দেখতে পাওয়া যায়, সরকারি বিভিন্ন রকমের ব্যবস্থাতে দেখতে পাওয়া যায়, যেখানে যে কোনো ধরনের বিকাশমূলক ক্রিয়াকে প্রভাবিত করার ক্ষেত্রে সংস্কৃতির কিন্তু একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই হলো মোটামুটি সংস্কৃতি সম্পর্কে একটি বিশেষ আলোচনা। ঠিক আছে।